ভাটিয়ারি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 8 শ্রমিক নিহত। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করে তা করা হবে। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে আমরা বলেছি তাদেরকে কম্পেনসেশনের কথা। জাহাজ ভাঙা শিল্প যেন মরণ ফাঁদ, অঙ্গহানি প্রাণহানির ঘটনা প্রতিনিয়ত। যেরকম গিনিয়ার যেরকম সেফটি থাকার কথা মোটামুটি এটা নাই, ওটা ছাড়াই এখানে গিনিয়ারটা চালু করছে এরা। তারা লোক রেখেছে যে তাদেরকে সাপোর্টিং দেওয়ার জন্য, কেউ তাদের ভয়তে মুখ খুলতে সাহস পায় না। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতির খবর গণমাধ্যমে। দুই দেশই ইতিবাচক আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সফল মন্তব্য রিজভীর। দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি ঘোষণা। সরকারের অব্যবস্থাপনায় সবকিছুর দাম বাড়ছে, নাহিদের অভিযোগ। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের। নেত্রকোনায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রামবাসী সংঘর্ষ, আহত 150-এরও বেশি, কয়েকজনের অবস্থা গুরুতর। নতুন রণতরী পাঠিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে আক্রমণাত্মক হওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ, তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, 153 রানের লিড টাইগারদের। এবারে পুরো খবর। চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প যেন মরণ ফাঁদ। শ্রমিকের অঙ্গহানি এবং প্রাণহানির ঘটনা ঘটছে একের পর এক। ঝুঁকিপূর্ণ এই শিল্প খাতটিকে নিরাপদ করার দাবি দীর্ঘদিনের। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতিতে এই শিল্পের বার্ষিক অবদান আনুমানিক $2 বিলিয়ন। কিন্তু শ্রম ও পরিবেশগত নিরাপত্তার বিষয়টি বরাবরই অবহেলিত। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট থেকে কুমিরা ও ভাটিয়ারি পর্যন্ত প্রায় 18 কিলোমিটার উপকূল জুড়ে এমন শতাধিক শিপইয়ার্ডে দিনরাত চলে জাহাজ ভাঙার কাজ। দেশের স্টিল শিল্পের সিংহভাগ কাঁচামাল আসে এখান থেকে। অভিযোগ রয়েছে, অধিকাংশ ইয়ার্ডেই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করেই জাহাজ কাটায় নিয়োজিত করা হয় শ্রমিকদের। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, কেউ হাত পা হারাচ্ছেন, কেউ হারাচ্ছেন প্রাণ। ব্রেকিং ইয়ার্ড মালিকদের ভয়ে মুখও খুলতে পারেন না শ্রমিকরা। যে এরকম গিনিয়ার যেরকম সেফটি থাকার কথা মোটামুটি এটা নাই, ওটা ছাড়াই এখানে গিনিয়ারটা চালু করছে এরা। তারা লোক রেখেছে যে তাদেরকে সাপোর্টিং দেওয়ার জন্য, কেউ তাদের ভয়তে মুখ খুলতে সাহস পায় না। শ্রমিক নেতারা বলছেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও দোষীদের শাস্তির কোনো নজির নেই। আজকের এই ঘটনাটা খুবই মর্মান্তিক। আপনারা জানেন যে ইতিপূর্বে আরো কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। যে আমরা চাচ্ছি যে এখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য যে আইন করা হয়েছে, সে আইনটা যেন 100% প্রয়োগ হয়। পরিবেশবিদ ও মানবাধিকার কর্মীরা বলছেন, জাহাজগুলো কাটার আগে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ ও সরকারি নজরদারি প্রতিষ্ঠানের অবহেলাতেই নিরাপত্তা ঝুঁকিতে পরিবেশ ও শ্রমিকদের জীবন। অন্যান্য ব্যবস্থাগুলো থাকা দরকার, তার ধারে কাছেও তারা নাই। এখানে মানুষ মরে মরে প্রাণহানি ঘটে, বিপর্যয় ঘটে এরা প্রশিক্ষিত হয়। শেষ পর্যন্ত তাদের ধারে কাছে যায় না, কেন এখানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী। চট্টগ্রামে শতাধিক জাহাজ ভাঙার কারখানা থাকলেও গ্রিন শিপইয়ার্ড সনদ আছে মাত্র 14টির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশেই চলছে সম্ভাব্য এই সফরের প্রস্তুতি। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারই নিশ্চিত করে কিছুই জানাননি। তবে দুই দেশই জানিয়েছে ইতিবাচক মনোভাব। আগামী মাসে ভারতের দিল্লিতে বসছে বিমস্টেক সম্মেলন। তার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে চলছে তুমুল আলোচনা। এই সফর হবে কিনা তা নিয়ে আগ্রহ সবখানে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই এই সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। তবে এখনও নিশ্চিত করে কোনো ঘোষণা দেয়নি কোনো পক্ষই। বিভিন্ন গণমাধ্যমের নতুন খবর হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দুই দেশই প্রস্তুতি নিচ্ছে।
এই সফরের সম্ভাব্য তারিখ হতে পারে 22 ও 23 আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। আলোচনা হতে পারে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে। গুরুত্ব পেতে পারে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। সব গুঞ্জন সত্যি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও এই সফর হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গেলে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সফল মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আগামী 15 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দলীয় কর্মসূচিও ঘোষণা করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। 15 আগস্ট সারা দেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে দোয়া ও মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয় ও বিকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়েও একই কর্মসূচি আয়োজনের কথা বলেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে সরকারের বিগত 6 মাসের কর্মকাণ্ডের সফলতার কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী। 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। 6 মাসের মধ্যে আমরা কতটুকু দিতে পারি, কি বলে ফ্যামিলি কার্ড দিতে পারি, কৃষক কার্ড দিতে পারি, কত কিলোমিটার আমরা খাল খনন করতে পারি, এগুলো সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আপনাদের হাতে আপনারা পৌঁছে যাবে। তিনি জানান, দলীয় সিদ্ধান্তেই বিএনপি মহাসচিবের পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পদে কে দায়িত্বে আসবেন তা দলের সিদ্ধান্তে ঠিক হবে। রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ শূন্য হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য পদ শূন্য হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই 4 পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কারা হচ্ছেন? আলোচনায় রয়েছেন রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমদ, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ আরও বেশ কিছু নাম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। রাষ্ট্রপতি নির্বাচন বিএনপি সরকার ও দলীয় কাঠামোয় বড় ধরনের রদবদল অপরিহার্য করে তুলেছে। শিগগিরই এসব পরিবর্তন চূড়ান্ত হতে পারে। দলীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন। আলোচনা চলছে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলীয় সূত্র বলছে, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বিএনপির কাউন্সিল হলে তখন নতুন মহাসচিব চূড়ান্ত করা হবে। মহাসচিব হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্থানীয় সরকার মন্ত্রী পদ ছাড়বেন মির্জা ফখরুল। তখন ওই পদের দায়িত্ব পেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। সেক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় পেতে পারে নতুন মন্ত্রী। 2016 সালের 19 মার্চের পর নানা রাজনৈতিক সমীকরণে দীর্ঘ 10 বছরের বেশি সময় অনুষ্ঠিত হয়নি বিএনপির জাতীয় কাউন্সিল। 19 সদস্যের স্থায়ী কমিটিতে বর্তমানে 7টি পদ শূন্য। রাজনীতিতে নিষ্ক্রিয় ও বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি অসুস্থ নেতাদের স্থানেও নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। স্থায়ী কমিটির পুনর্গঠনের আলোচনায় আছে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু এবং সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলালের নাম। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সরকারের অব্যবস্থাপনায় সবকিছুর দাম বাড়ছে।
অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার গণসমাবেশে কথা বলেন তিনি। আরও বলেন, ফ্যামিলি কার্ড জনগণ পাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। দ্রুতই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তার। এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন করলে কর্তৃত্ববাদী শাসন থাকবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতের যুব সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরিবারে চলছে শোকের মাতম। এর আগে 3টি কফিনে করে মরদেহগুলো দেশে আনা হয়। এই ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ, আর দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাতাস। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 জনের মরদেহ চরকাকড়া এলাকার হৃদয়নগরে তাদের গ্রামের বাড়ি পৌঁছানোর পর এমনই দৃশ্য চোখে পড়ে। বাকরুদ্ধ পুরো গ্রামবাসী। ইতালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই, এই জন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে। এই ঘটনায় গুরুতর আহত ছেলে অয়ন রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়ে জানান সেদিন কি হয়েছিল। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে আর বাইরে কিছু লোকজন ছিল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। তাদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। আমার দাবি করে তার হাসি, আমার আর কিছু আমি চাই না, আমি ছেলে হবো খুনিকে যত দ্রুত সম্ভব যেখানে থাকুক সারা পৃথিবীতে তাকে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছে। গত 26 জুন ইতালির রোমে নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং 5 বছর বয়সী শিশুকন্যা অরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত 56 জন আহত হয়েছেন, আর ঘটেছে ভাঙচুরের ঘটনাও। গুরুতর আহত 6 জনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। কবরস্থানের জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জেরে লাঠির সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের মানুষ। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন অনেকে। দোকান ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ ওঠে। এই আমগররা আমাদেরকে ইডাইডি করার পরে আমরা প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি। গুরুতর আহত 6 জনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশে অনেক ভিড় আছে, অনেক রোগী, আরো মনে হয় 40-50 জন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দীর্ঘদিন ধরে ওই কবরস্থানে প্রায় 18 কাঠা জমির উপর গড়ে ওঠা আমগড়া কবরস্থানের জমির মালিকানা ও ব্যবহার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রশাসনে দুর্নীতি রুখতে এবং গতিশীলতা আনতে এক স্থানে
কোনো কর্মকর্তাকে 3 বছরের বেশি রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, রাতারাতি দুর্নীতি বন্ধ না হলেও এই ধরনের পদক্ষেপে প্রশাসনে শৃঙ্খলা ফিরবে। প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি দূর করা, বিদেশে দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার তৈরির তাগিদও দেন তিনি। যে তদবির করে দেখবেন 5-7 বছর এক জায়গায় থাকে। আমার মতে যে 3 বছরের বেশি কোনো স্টেশনে থাকা উচিত না, কাউকে ওই পদে রাখা উচিত না, তাহলে এটা গতিশীল থাকবে। আর যখনই এর বেশি থাকবে তখনই ওখানে সে একটা আস্তানা গিরে তুলবে, যেটা সমস্যার তৈরি করবে অনেক। রবিবার সড়ক পথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জের তার প্রথম সফর। দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ, বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের দিতে আসতেছেন, পাখন দিয়ে আসতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই নিয়ে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জনগণ উৎফুল্ল। কিশোরগঞ্জ ভৈরব টু ময়মনসিংহ রোডটা এটা অত্যন্ত নাজুক ভঙ্গুর, আমরা এটাকে 4 লেন করার জন্য আমরা দাবি রেখেছি। সিটি অফ ক্রাইম খ্যাত রাজধানীর মোহাম্মদপুরে এখন কোনো সক্রিয় কিশোর গ্যাং নেই, এমন দাবি র‍্যাব 2-এর অধিনায়ক নয়মুল হাসানের। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 5 জনকে গ্রেপ্তারের পর দুপুরে সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন তিনি। জানান, আধিপত্য বিস্তার নিয়েই ইমনকে হত্যা করে জহিরুল ও তার সহযোগীরা। ছিনতাই, কিশোর গ্যাং বা দখলবাজি সব মিলে মোহাম্মদপুর এক অপরাধের জনপদ। দ্বন্দ্বের জেরে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। গত 12 এপ্রিল রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেরিবাদ এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ইমন হোসেন ওরফে অ্যালেক্স ইমন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার 3 মাস পর অপর 5 আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব 2-এর অধিনায়ক। 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি 1 বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 60টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব 2। সিটি অফ ক্রাইম খ্যাত মোহাম্মদপুরে এখন কোনো সক্রিয় কিশোর গ্যাং না থাকার দাবি করেন তিনি। এলাকাটি সম্পূর্ণ গডফাদার মুক্ত করতে ধারাবাহিক অভিযানের কথাও জানানো হয়। মোহাম্মদপুরের এগেইনস্টে যে হাইপটা, যে মোহাম্মদপুর আসলে সিটি অফ গড, সেটা অনেক কবে কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। র‍্যাব 2 প্রধান আরো জানান, কেবল মোহাম্মদপুরই নয়, পুরো রাজধানীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে তাদের অভিযান চলছে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচা বাজারে। সবজির দাম কিছুটা নিম্নমুখী হলেও দাম এখনো চড়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে ডিম এবং মুরগির দাম, একই সাথে মাছের দাম আরও বেড়েছে। বৃষ্টি কমে যাওয়ায় সবজি কিছুটা কম দামে মিলবে, এমন ধারণা নিয়েই ছুটির দিনে বাজারে আসেন বেশিরভাগ ক্রেতা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, তবে সেই দামও চড়া। প্রতি কেজি পটল 60 টাকা, ঢেঁড়স 80, করলা 80 টাকা, বেগুন, শসা, টমেটো, গাজর কোনোটির কেজি 100 টাকার নিচে নয়। আমদানির কারণে কিছুটা কমেছে কাঁচামরিচের ঝাঁজ, কেজি বিক্রি হচ্ছে 200 টাকা বা তারও কমে। কাঁচামরিচ আগে গত সপ্তাহে ছিল 320-300 টাকা কেজি, এই সপ্তাহে হলো 180 হতে 200 টাকা কেজি। বাজারে আছে তরি তরকারি, আর একটা আছে অস্বাভাবিক দাম। বাজারের এই আজকে সপ্তাহে একটু সাশ্রয়ী, মানে একটু কমছে সবকিছুই। কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই প্রতি কেজি সুগন্ধি চালের দাম ছুঁয়েছিল 200 টাকা। গত সপ্তাহের তুলনায় সেই দাম কেজিতে আরও অন্তত 10 টাকা বেড়েছে। প্যাকেটের সুগন্ধি চালের দাম আরও বেশি, কেজি 230 টাকা। 210 টাকা সর্বনিম্ন বিক্রি করতে হয়, সর্বোচ্চ 220 টাকা বিক্রি করতে হয়, যেমন বিভিন্ন ব্র্যান্ড হিসাব করে। প্রত্যেকটা জায়গায় আপনি যদি মনিটরিং করেন তাহলে জিনিসটার দাম কমবে, যদি মনিটরিং না করেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেই থাকবে। খাবারের পাতের প্রয়োজনীয় আমিষ, ডিমের ডজন এক সপ্তাহে 150 টাকায় অপরিবর্তিত। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় স্থিতিশীল, তবে বেড়েছে মাছের দাম।
প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। গরুর মাংসর কেজি 760 থেকে 800 টাকা এবং খাসি 1200 টাকায় স্থিতিশীল। আগে ব্রয়লার মুরগি ছিল 180 টাকা 70 টাকা, এখন তো সেটাই, এখন পরে 200, হ্যাঁ এখন মনে করেন যে ব্রয়লার 200 টাকা হয়ে গেছে। রেটটা অনেক একটু বেশি দাদা, কে লেগে এই যে মনে করেন শুক্রবার আইলেই 10-20 টাকা যারা বাইরে লাগা। জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে দ্রব্যমূল্যের লাগাম টানতে বাজারে সরকারি নজরদারি বৃদ্ধির তাগিদ দিয়েছেন ক্রেতা সাধারণ। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রণতরীটি এখন মধ্যপ্রাচ্যের পথে। এই পরিস্থিতিতে আরও আক্রমণাত্মক হওয়ার হুমকি দিয়েছে তেহরান। হরমুজ নিয়ে ভুল সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফের হামলায় উত্তপ্ত হরমুজ প্রণালী। আক্রমণের শিকার আবুধাবির দুটি বাণিজ্যিক জাহাজ। হামলায় ইরান জড়িত এমন অভিযোগ উঠলেও দায় স্বীকার করেনি তেহরান। উল্টো হুঁশিয়ারি দিয়েছে তেহরানের বিধিনিষেধ অমান্য করে হরমুজ পারাপার অসম্ভব। শুধু তাই নয়, ক্ষতবিক্ষত ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াইয়ে প্রস্তুত। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আরো আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছে আয়াতুল্লাহ মুস্তফা খামেনির দেশ। তার উপদেষ্টা মুহাম্মদ মুকবের সাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আগের শর্তে ফিরতে হবে ওয়াশিংটনকে। এছাড়া হরমুজ নিয়ে ওয়াশিংটনকে ভুল সিদ্ধান্ত না নিতে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে নৌ উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বদলে মোতায়েন করছে প্রশান্ত সাগরে নিরাপত্তায় নিয়োজিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এতে হরমুজ ঘিরে নৌ অবরোধ আরও জোরদারের ইঙ্গিত মিলছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে থাকবে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজে তেল গ্যাসের দাম স্থিতিশীল হবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও ইরানে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধের হুমকি দিয়েছেন। এমনকি তেহরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পায়তারাও করছে ওয়াশিংটন। নীরব দাস, নিউজ 24। জানিয়ে দেব খেলার খবর। ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ। তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানে এগিয়ে টাইগাররা। 6 উইকেটে 351 রান নিয়ে দিন শেষ করেছে নাজমুল শান্তের দল। মিরাজ 32 আর হাসান মাহমুদ 13 রানে অপরাজিত আছেন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশের। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি আর অধিনায়ক নাজমুল শান্তের 84 রানে ভর করে দারুণ দিন কাটিয়েছে টাইগাররা। মাঝে 3 উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল অজিরা। তবে মিরাজ হাসানের প্রতিরোধে দিন শেষে আবারও চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও টাইগারদের দখলে। মমিনুল আর তানজিদ তামিমের ব্যাটে অজি বোলারদের উপর চাপ বাড়তে থাকে। দ্বিতীয় উইকেটে 102 রানের জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। তবে হাফ সেঞ্চুরির আগে থামেন মমিনুল হক। 49 রানে বিদায় নেন তিনি। তবে থামেননি তানজিদ তামিম। 188 বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি দেখা পান এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। 101 রানের দুর্দান্ত ইনিংসের পর অবশ্য থামতে হয় তানজিদ তামিমকে। অন্যদিকে শান্ত এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে হেজেলউডের বলে 84 রানে আউট হন টাইগার কাপ্তান। শান্ত ফেরার পর ম্যাচে উত্তেজনা বাড়ে। মাত্র 11 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। মুশফিক 36 ও ইনজুরি থেকে ফেরা লিটন দাস আউট হন 0 রানে। অস্ট্রেলিয়ার জন্য বাধা হয়ে ওঠে টাইগার লোয়ার অর্ডার। মেহেদি মিরাজ ও হাসান মাহমুদের অবিচ্ছিন্ন 43 রানের জুটি ফের স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। দিন শেষে 6 উইকেটে 356 রান বাংলাদেশের, লিড 153। তৃতীয় দিনে লক্ষ্য একটাই, লিড আরও বড় করা। তাসবিহ শরণ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।